দর্শক স্বাগত টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রেস ভিউতে সংবাদ নিয়ে আমরা আলোচনা করি এবং এই সংবাদে নিশ্চয়ই আজকে আলোচনায় প্রাধান্য পাবে যুক্তরাষ্ট্র নির্বাচন এবং বাংলাদেশের বেশ কিছু বিষয়। আমাদের সাথে আছেন, যোগ দিয়েছেন ইব্রাহিম চৌধুরী, প্রথম আলো যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক প্রতিনিধি। তিনি আগে থেকে, জনাব চৌধুরী আপনাকে স্বাগত টাইম টেলিভিশন স্টুডিওতে। ধন্যবাদ শাহেদ, আজকের এই বৃষ্টি জোড়া সন্ধ্যায় আপনাকে এবং আমাদের সাথে যারা আছেন দর্শক শ্রোতা তাদেরকে শুভেচ্ছা। আপনাকে বেশ উৎফুল্ল মনে হচ্ছে, নিশ্চয়ই আপনি বাংলাদেশ থেকে ঘুরে এসেছেন সম্প্রতি, বাংলাদেশের অভিজ্ঞতা বলবেন। এবং আরও একটি উৎফুল্ল লাগার কারণ, আমি অনুসন্ধান আজ করে নিচ্ছি এবং দর্শকদেরকেও জানাচ্ছি, উনি সাংবাদিক বিশ্লেষক, তবে যুক্তরাষ্ট্রে যেহেতু মত প্রকাশের স্বাধীনতা আছে, রাজনৈতিক স্বাধীনতা আছে, উনি একজন নিবন্ধিত ডেমোক্র্যাট রিপাবলিকান রাজনীতির সমর্থক। ওনার কাছ থেকে আজকে আমরা শুনবো যে রিপাবলিকান রাজনীতির কি অবস্থা, কারণ সাম্প্রতিক যেসব নির্বাচনী জরিপ বলছে গত 3 সপ্তাহে এই প্রথম মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে দুই একটি রাজ্য আসার চেষ্টা হচ্ছে। একেবারেই নির্বাচন থেকে উড়ে যাওয়া এবং কোনোভাবেই সামনে আসতে পারবে না বলে যে ধরনের কথাবার্তা হচ্ছিল গত 3 সপ্তাহে, আজ এবং গতকাল থেকে সেই আলোচনার মোড় কিছুটা ঘুরেছে। কেননা কয়েকটা ব্যাটল গ্রাউন্ড রাজ্য, সেই রাজ্যে ফ্লোরিডা এবং অন্যান্য জর্জিয়া, যেগুলো আসলে লিন ডেমোক্র্যাট হিসেবে দেখাচ্ছিল যে না ডেমোক্র্যাটের দিকে ঝুঁকে আছে, সেগুলো আবার টস আপে চলে আসছে এবং কোথাও কোথাও অন্তত ফ্লোরিডাতে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন বলে আমরা জানছি। আরও দু একটা রাজ্য হয়তো এরকম শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। আপনি কি ভাবছেন জনাব চৌধুরী, মোমেন্টাম কি তৈরি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে? আপনি নির্মোহ বিশ্লেষণটা করবেন সেটা প্রত্যাশা করি। ধন্যবাদ শাহজালাল, খুব বেশি নির্মোহ বিশ্লেষণের সুযোগ আপনাদের এখানে নেই। আপনারা নিজেরাই, আমরা সবাই বলি যে আমি নিরপেক্ষ, কিন্তু নিরপেক্ষ আমরা কেউ না। আপনি যে প্রতিষ্ঠানে আছেন, আপনার প্রতিষ্ঠান সহ আপনারা যদি দেখেন, একদম চিন্তা করে দেখেন যে কার বিরুদ্ধে প্রচার বেশি হচ্ছে। এখন এইবার সেদিকে না গিয়ে আমি যদি বলি একটা নিরেট কথা, যে এইবারের যুক্তরাষ্ট্রের নির্বাচন সমসাময়িক সময় আমাদের দেখা যুক্তরাষ্ট্রের নির্বাচনের চেয়ে সমস্ত পৃথক একটা মোড় নিয়েছে। দুই পক্ষের লোকজনের অপছন্দের প্রার্থী যারা ডেমোক্রেট, তাদের মধ্যেও যে খুব উৎসাহ নিয়ে হিলারি ক্লিন্টনের পেছনে আছেন এমন নেই। এবং অনেকেই বলতেছেন যে আমরা ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর জন্য হিলারি ক্লিন্টনকে ভোট দেব। আবার রিপাবলিকান যারা নীতি আদর্শ, তার কর্মকৌশল, তার ব্যক্তিগত সামাজিক স্বার্থ, এখানে তো কোনো একটা রামকৃষ্ণ মিশন কেউ চালায় না। সবাই রাজনীতি করে তার নিজের স্বার্থ নাগরিকরা দেখে, আমার ট্যাক্স কিভাবে হবে, আমার মত প্রকাশের স্বাধীনতা কিভাবে হবে, ওই দৃষ্টিকোণ দিয়ে, সামাজিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে যারা রিপাবলিকান ঘরানার কাছাকাছি, তাদেরও খুব পছন্দের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, তা বলা যাবে না। আর এখন মোমেন্টাম ক্রিয়েট কিভাবে হবে? মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে ঘটনা, অনুঘটনা এবং দুর্ঘটনার মধ্য দিয়ে। এখন পর্যন্ত নির্বাচন, আমি মনে করি যে আমরা 1 মাস আগে শাহেদ আলম, আমরা আপনার সাথে বসছিলাম যে সেই যে গুটি কয়েক লাখ মানুষের মধ্যে নির্বাচন, সমস্ত যুক্তরাষ্ট্রে আসলে কোনো নির্বাচন নেই। ওটা আমরা জোর করে আলাপের চেষ্টা করতেছি। আপনি ডেমোক্রেটিক প্রার্থী যদি আপনি কোনোদিন নিজেও শাহেদ আলম হন, আপনি যদি কোনো প্রচারও না করেন, 200টা ইলেকটোরাল ভোট আপনার পক্ষে আছে, এটার জন্য আর কোনো মোমেন্টাম তৈরি করতে হয় না। তো আপনি নির্বাচনই করতেছেন মাত্র 60-70টা ইলেকটোরাল ভোটের জন্য। তো এখানে মোমেন্টামটা কিভাবে হবে? এখন উল্টা মোমেন্টাম যদি আপনি দেখেন, গত 3 দিনে আমেরিকার মধ্যবিত্তের ঘরে যে সংবাদটি পৌঁছে, আপনি তো নিউ ইয়র্কে থাকেন শাহেদ আলম, আপনার কাছে খবরটা পৌঁছেছে, কিন্তু আপনি ফিল করবেন না। ফিল করবে যারা হেলথ ইন্স্যুরেন্স কিনে, যারা হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেয়, তারা একটা চিঠি পেয়েছে যে এই নভেম্বরের 6 তারিখের মধ্যে তাদের প্রিমিয়াম যে বাড়বে। আমার ব্যক্তিগতভাবে আমি তো আমেরিকার কোনো পয়সাওয়ালা লোক না, আপনার কাজ করি, পরিশ্রম করি, খাই। আমার প্রিমিয়াম ব্যক্তিগতভাবে $450 থেকে $500 প্রতি মাসে বাড়বে। শুধুমাত্র সেটা আমার পকেট থেকে প্রত্যেক মাসে দিতে হবে। এটা কি ওবামা কেয়ারের? এটা ওবামা কেয়ারের যে পরিবর্তনটা আসছে এখন, আমার এই ঘটনায় আমার পরিবার, আমার ইনকাম বাড়ে নাই, আমার আয় বাড়ে নাই, আমার প্রতি মাসে আমাকে অতিরিক্ত $450 গুনতে হবে। এই সংবাদটা শোনার পর এই যে আমার কাছ থেকে যাবে, এইটার তাপ অনুভব করবে আমার পরিবারের লোকজন। এখন আমার পরিবারে খাঁটি ডেমোক্রেট লোক আছে, ওনারাও যে খুব মোমেন্টাম নিয়ে ওনার প্রার্থীর পক্ষে ভোট দিতে যাবে,
আমি মনে করি না। সুতরাং মোমেন্টাম এইভাবেই গড়ে উঠতেছে। আপনি দেখেন গত গত 3 দিনে যে নাটকীয় পরিবর্তন জনমত জরিপে, এই জনমত জরিপগুলাও প্রকাশিত হচ্ছে যে মিডিয়ার মাধ্যমে, সে মিডিয়ার সারা দিন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বলতেই আছে, কিন্তু এখন এই বলাবলির মধ্য দিয়ে তো এই লোকটার কিছু হইতেছে না। তার পক্ষে সমর্থন বাড়তেছে। আসলে নির্বাচন খুব ক্রুশিয়াল। আমরা যেটা আগেও বলতেছিলাম, এইবারও বলতেছি, মাত্র কয়েক লাখ মানুষের সিদ্ধান্তের উপর এই নির্বাচন নির্ভর করতেছে। এবং আপনি মানে আমরা তো খুব সুখবোধ করি যে আমরা এখানে সবাই বসে এক প্রার্থীর পক্ষে বলতেছি, ডেমোক্রেটিক প্রার্থী, আশেপাশে নানান যুক্তি কিন্তু নির্বাচন যখন হবে, এবং নির্বাচনে আপনার আমার ওই নিউ ইয়র্ক, নিউ জার্সি আমরা কোনো কাউন্টি না। আপনি ফিল করবেন পেনসিলভেনিয়াতে গেলে নির্বাচন কিভাবে হচ্ছে, পেনসিলভেনিয়ার উত্তর দিকে যান, আপনি ফিল করবেন মানে প্রতিটি ভোটের জন্য হাজার লাখ ডলার খরচ হইতেছে, প্রতিটি ভোটের জন্য, একটা ভোটের জন্য। যে বিজ্ঞাপন আপনি ফ্লোরিডায় যান, নাভাদায় যান, এবং এই সামান্য মাত্র 50-60টা ইলেকটোরেট ভোটের জন্য এখন নির্বাচনের তুলকালাম কাণ্ড। এখানে কি হবে আমরা, আমাদের পণ্ডিতরা কেউ বলতে পারবেন না। না, সেটাও সেটাও আসলে পণ্ডিতদের সব কথা যে ভুল কি বলে সঠিক প্রমাণিত হচ্ছে তেমন আমরা দেখছি না এখন পর্যন্ত। ধরেন যে ফ্লোরিডা এবং নেভাডা, অ্যারিজোনা, জর্জিয়া তো ইতিমধ্যে রিপাবলিকান স্টেট ছিল, কিন্তু মাঝে এটা প্রো ডেমোক্রেট হিসেবে সরে আসছিল। এখন আবার এটা ব্যাটল গ্রাউন্ড হিসেবে, ব্যাটল গ্রাউন্ড এখনো লিন রিপাবলিকান যায়নি। কিন্তু আমার নির্বাচনী বিশ্লেষণে আমি যেটা দেখি সেটা হলো যে শব্দটা মোমেন্টাম, অর্থাৎ আপনার জোয়ারের পানি, নদীর পানি এখানে আছে, এটা হলো স্থির, আমরা যদি ধরে নেই এটা হিলারি। আর একটা হচ্ছে যে আপনার এখান থেকে একটা জোয়ার তৈরি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যদি এখানে থাকে, এখন জোয়ারটা যদি বেশি হয় তো এখানে স্থির পানিকে ছাপিয়ে যেতে পারে, সেই ধরনের একটা সুযোগ তৈরি হয়েছে বলে এখনো কি আপনার মনে হচ্ছে? না, এখনো বলা যাবে না। নির্বাচনের বাকি কিন্তু আর 11 দিন। আমি মনে করি না যে এইভাবে কোনো জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার সৃষ্টি হওয়ার মতো কোনো অবস্থা নাই। তবে মানে এত বৈরী পরিস্থিতি মোকাবেলা করে আপনি চিন্তা করে দেখেন, আপনার দেশের প্রেক্ষাপট থেকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হেন কোনো প্রচারণা নাই, হয় নাই, হেন কোনো নিউজ নাই তার, একদম মানে যৌন পীড়ন থেকে শুরু করে নানা বিষয়ে। কিন্তু তারপরেও এই লোকের আজকে তার জনমত জরিপে তার আগের অবস্থান থেকে সে ভালো করতেছে। এটা কি এত কিছু, এবং তার পক্ষে প্রতিষ্ঠিত এস্টাবলিশ রিপাবলিকানরা পর্যন্ত তার পক্ষে নাই। তার পক্ষে যারা আছে, আচ্ছা, তার পক্ষে যারা আছে রাজনৈতিকভাবে শুদ্ধ লোকজন, বুক ফুলাইয়া এসে এমন সব কথা বলতেছে যে নিজে প্রকাশ্যে বলতে পারতেছে না যে আমি ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার। আমার কাছে আশেপাশে, আমি যে এলাকায় থাকি, আমি কাজ করি সব শ্বেতাঙ্গদের সাথে, ওরা কিন্তু মুখ ফুটায়া মানে তার যে সে ডোনাল্ড ট্রাম্পের যে হিসাব যেগুলা বাইর হইছে, এখন মুখ ফুটায়া বলতে পারে না যে আমি ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার। কিন্তু এই লোক 8 নভেম্বরের নির্বাচনে এই গতবারও যায় নাই, কিন্তু সে এর আগের নির্বাচনেও যায় নাই, কিন্তু আমি খোঁজ দিয়ে দেখলাম যে এই 8 নভেম্বরে সে নির্বাচনে ভোটটা দিতে যাবে। সুতরাং একটা নীরব মোমেন্টাম চলতেছে, যেটার খোঁজ খবর শাহেদ আলম আমি আপনি জানি না। ওই লোকজন মনে করতেছে এবার তাদের শেষ চেষ্টা যদি আমরা ধরে না রাখি, তাইলে মনে করতেছে এই দেশটা অভিবাসী মিশ্র চিন্তার লোকজন নিয়ে যাবে। এই ধরনের একটা নীরব প্রচারণা আছে। এই নীরব প্রচারণাকে মোকাবেলা করার জন্য যে সমস্ত শ্বেতাঙ্গরা শিক্ষিত, ওরা রাজনৈতিকভাবে আমি মনে করি না অশিক্ষিত, এরা তাদের উপর যে চাপটা আসছে, এই চাপটা মোকাবিলার জন্য তারা মনে করতেছে দিস ইজ দেয়ার লাস্ট চান্স। এবং এই লাস্ট চান্সটা ধরার জন্য এরা যখন নির্বাচনে যাবে, এর পাল্টা হিসাবে হিলারির পক্ষে, ডেমোক্রেটিক দলের পক্ষে সেই মোমেন্টাম নাই। বার্নি স্যান্ডার্সকে নিয়ে যে তারুণ্য ছিল, যে তারুণ্যের জোয়ার ছিল, ঘরে ঘরে যে উন্মাদনা একটা তাৎক্ষণিক সৃষ্টি হয়েছিল। আপনি বারাক ওবামার নির্বাচনের সময়, আমি জানি না আপনি এখানে ছিলেন কিনা, কিন্তু বারাক ওবামার নির্বাচনের সময় একটা উন্মাদনা সৃষ্টি হয়েছিল। আপনি গাড়ির পিছনে দেখতেন স্টিকার, মানুষ শখ করে স্টিকার লাগাবে। আপনি এখানে আমি আজকে সারাদিন গাড়ি চালালাম, নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক আসলাম, একটা গাড়ির পেছনেও নির্বাচনের কোনো স্টিকার নাই, কারো পক্ষে নাই। মানে ডোনাল্ড ট্রাম্পের ওরা তো নিজের লজ্জা করেও দেয় না, কিন্তু হিলারির পক্ষে একটা স্টিকার কোনো গাড়িতে লাগানো নাই। তার মানে কি একই কারণ, হিলারির পক্ষেও লজ্জা করেই হয়তো দেয় না। ওকে, তার মানে ওই মোমেন্টামটা একটা সরব মোমেন্টাম, যেটা আপনি বলতেছেন সরব উচ্ছ্বাস, এটা হিলারি ক্লিনটন পারবেন না, পারেন নাই, হবেও না।
এখন নীরব যে উচ্ছ্বাসটা, এই উচ্ছ্বাসটা যদি কাজ করে সঠিকভাবে, তাহলে ধরেন এই নভেম্বরের 8 তারিখ সন্ধ্যায় অনেককেই আপনি খুঁজবেন এবং পাবেন না। শাহেদ আলম, আমরা তবে আপনি যেভাবে বলছেন সেই হিসাব অতটা সহজও না, কারণ হলো এখন পর্যন্ত আপনি বলছেন যে একদম শুয়ে বসে থাকলেও যে ডেমোক্র্যাটদের যে আসন আছে সেটা আপনার হিসেবে 200, অনেকের হিসেবে 270 ইতিমধ্যে আছে। ডোনাল্ড ট্রাম্পের যদি ফ্লোরিডা জিতে 179 আছে, সেখান থেকে হয়তো 190 হবে, 200 হবে, তারপরেও তাকে পাহাড় ঠেলতে হবে নিশ্চয়ই। এটার ব্যাখ্যা আপনার কাছে আছে, আমরা শুনবো। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, নির্বাচন নিয়েই আমরা আসলে কথা বলতে চাই। আমাদের সাথে আছেন রাজনীতির খুব ভালো বিশ্লেষক ইব্রাহিম চৌধুরী, নিশ্চয়ই আপনারা সাথে থাকবেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমি অ্যাটর্নি ইশরাত সামি। 1998 সাল থেকে আপনাদেরকে আইনি সহযোগিতা দিয়ে যাচ্ছি। We are successfully serving this community with all kinds of legal support. We are experienced in dealing with US and UK immigration, bankruptcy, family matters and divorce, real estate closing, loan modification, medical malpractice, construction and personal injuries, accidental cases, and more. For such related cases, visit Law Office of Ishrat Sami, 277 Broadway, Suite 507, New York 10007. Phone 212-962-5555. অ্যাটর্নি হেনরি ডি সিলভার, দুর্ঘটনা ও ভুল চিকিৎসা সংক্রান্ত কেসে বিশেষজ্ঞ। $1 মিলিয়ন ক্ষতিপূরণ আদায়ের জন্য বাংলাদেশি কমিউনিটিতে সুপরিচিত। দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আপনার ন্যায্য দাবি আদায়ে সবসময়ই আপনার পাশে। We're with you every step of the way, and I'm continuing to do so for the Bangladeshi people in all the 5 boroughs. Harry D. Silver and Kalmaktar LLP, 11 Park Place, Suite 1214. Attorney Harry D. Silver. দর্শক, বিরতির পর আবারও স্বাগত টাইপ টেলিভিশন নির্মিত আয়োজন প্রেস ভিউতে। আমরা মোটামুটি অনেকগুলো সংবাদ না, একটি সংবাদ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। সেটি হলো 11 দিন পর নির্বাচন। আজকে নভেম্বরের 27 তারিখ, নভেম্বরের 8 তারিখে নির্বাচন, কিন্তু সেই নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং কয়েকটি রাজ্যে তো অগ্রিম ভোট গ্রহণ মোটামুটি শুরু হয়েছে। সেখান থেকে কিছু তথ্য এবং চিত্র আসছে যেগুলো আসলে নির্বাচন নিয়ে আসলেই ফলাফল কি হবে সেটা খুব ভাবার অবকাশ রাখে। আমরা সেই ভাবনার একটু রসদ জোগানোর চেষ্টা করছি জনাব ইব্রাহিম চৌধুরীর কাছ থেকে। আপনি বলছিলেন যে মোমেন্টাম, সেই মোমেন্টাম আপনার কি মনে হয় না এখনো যে আচ্ছা নির্বাচন যদি উল্টে যায়, ব্রেক্সিটের মতো যদি ডোনাল্ড ট্রাম্প আসে, তারপরের কি হবে সেটা নিয়ে আলোচনা করবে। তবে তার আগে আমি বলি, আপনার কি মনে হয় না যে এখনো পর্যন্ত যে ব্যবধান আছে সেই ব্যবধান টপকানোটা খুব সহজ কোনো বিষয় নয়? শাহেদ আলম, আমি আপনার প্রশ্নটাকে আমি রিপিট করি। আপনি বলতেছেন যে এখনো যে ব্যবধান আছে, আমি এখানে একটু শব্দ যোগ করতে চাই। এখন পর্যন্ত ব্যবধানের যে তথ্য আপনারা প্রকাশ করতেছেন, এইটা এবং মাঠের প্রকৃত তথ্যটার ব্যবধান আছে। আচ্ছা, তাহলে আমি একজন একদম মৌল জায়গায় আপনি আঘাত করেছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে বলেন যে গণমাধ্যম রিগড, এরা তথ্য বিকৃত করছে এবং এরা ভুল তথ্য প্রচার করছে। তার কাছে সে কোনো তথ্য দেখিয়ে বলতে পারছে না যে না আমার কাছে এটাই সঠিক তথ্য, কিন্তু সে তার অনুমান এবং তার আত্মবিশ্বাসের প্রেক্ষিতে এই যুদ্ধটা চালাচ্ছে। আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনিও মনে করেন যে এই তথ্যগুলো আসলে দুর্নীতিগ্রস্ত তথ্য? আমি খুব বিনীতভাবে শাহেদ আলম, আমি আপনার সাথে কাজ করি, আমরা একই ঘরানার। আমরা কি নিরপেক্ষভাবে সবকিছু করতেছি? না, কিন্তু এই জরিপগুলো কিভাবে হচ্ছে? দৈব চয়ন পদ্ধতিতে, ট্র্যাডিশনাল জরিপগুলো হচ্ছে।
সেই জরিপ তো যাচ্ছে না আমার সাদা মানুষের কাছে। সেই জরিপ সেই জরিপ দেশ জুড়ে হচ্ছে, সেই জরিপ স্থানীয়ভাবে হচ্ছে, এগুলো র্যান্ডম জরিপ। এই সমস্ত জরিপের উপস্থাপনটা যদি আপনি দেখেন, প্রশ্নগুলো আপনি দেখেন, এগুলো লিডিং কোয়েশ্চেন। আপনি আপনার কাছে হা না চাচ্ছেন, এবং ওখানে যে মার্জিন অফ এরর আছে সবসময় বলা হয় 5 ভাগ, না 3 ভাগ বলা হয়, 3 থেকে 5 ভাগ বলা হয় কোন না, কোন ক্ষেত্রে। না, আচ্ছা ঠিক আছে, তার মানে কি আপনি লিডিং কোয়েশ্চেন করে দিতেছেন। কোয়েশ্চেনটা আপনি এমন ভাবে লিড করেন, আমরা উকালতি করে আসছি, আপনি প্রশ্নটা এইভাবে লিড করে দিবেন যাতে উত্তরটা এইভাবে আসে। এবং এইবার এই সমস্ত জরিপ প্রতিষ্ঠানের আমি বলি না যে সব বায়াস, কিন্তু এই সমস্ত জরিপের বাইরে আমরা অতীতে দেখেছি যে বড় বড় ঘটনা ঘটেছে, এবং আমি মনে করি এই সমস্ত অনেক জরিপকে ভুল প্রমাণ করার একটা সময়, একটা সংখ্যা, একটা ভয়ের কারণ আছে এবারে নির্বাচনে। আমি এটাই বলতে চাই। আমি ভবিষ্যৎ দ্রষ্টা না, আমি রাজনীতিতে আচার আচরণ নিয়ে আমরা আলোচনা করতে পারি। আপনি যদি আমাকে একটু আপনি যেহেতু অনেকদিন ধরে এখানে বসবাস করেন, আমাকে যদি 2008 এবং 2012 নির্বাচনের প্রেক্ষাপট একটু বিশ্লেষণ করেন, আমরা মনে হয় দর্শকরা উপকৃত হবে। 2008 এর নির্বাচনে জরিপ কি কেমন তথ্য দিচ্ছিল এবং নির্বাচনের সেটার ফলাফল কেমন হয়েছিল? 2008 এর নির্বাচন, সেখানে বারাক ওবামার জয় জয়কার। সেখানে আমরা জানতাম উনি একটু মোমেন্টাম সৃষ্টি হয়েছে সারা যুক্তরাষ্ট্রের সমস্ত তারুণ্য, বিভিন্ন গোষ্ঠী, এমনকি শ্বেতাঙ্গরা যে প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবে। এবং জরিপে যে পরিমাণ তিনি এগিয়ে ছিলেন, বাস্তবে কিন্তু আমরা ওটা দেখি নাই। বাস্তবে ভোটের ব্যবধান খুবই অল্প ছিল। আমার কাছে সঠিক তথ্যটা একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য নাই, কিন্তু যে পরিমাণ মোমেন্টাম আমরা নির্বাচনের 1 সপ্তাহ আগে দেখেছিলাম, সেই পরিমাণের আমি আপনাকে তথ্য দিই। জরিপে তখন ছিল 47% ছিল মিট রমনি, 49% ছিল বারাক ওবামা। হ্যাঁ, নির্বাচনে দেখা গেল বারাক ওবামা সম্ভবত 52% না 53% ভোট পেলেন। তার মানে জরিপের ব্যবধান ছিল 2%। আসল ভোটে দেখা গেল 5 না 6% ভোটে জয়ী এটা হচ্ছে হয়েছে। যে সাধারণ জনমতের দেশের সংখ্যাগরিষ্ঠ ভোট, কিন্তু মাত্র 2% ভোটে ইলেকটোরাল কলেজের যে ডিফারেন্সটা হতে পারতো, সেই ডিফারেন্সে বারাক ওবামা নির্বাচনে হেরে যেতে পারতেন। আচ্ছা, বুঝছেন ঘটনাটা ওই জায়গায়। আচ্ছা, আর 2012 সালে তো আসলে ওবামার খুব মনে হলো যে না, সে এবার পারবেই না এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। সাধারণত যা হয় না, আমি বললাম 2008-এ তখন মিট রমনির সাথে, জন মেককেনের সাথে। 2012 সালে এটা মিট রমনির সাথে। সেই সময়কার সেই নির্বাচনে যে রিপাবলিকানরা সিনেট যে পুরো দখল করে নিল, সেরকম কি কোনো ধারণা আপনারা জরিপ থেকে পেয়েছিলেন ওই নির্বাচনের আগে? হ্যাঁ, আমরা তখন আপনি যদি পত্রিকা দেখেন, এমনকি বাংলা পত্রিকা আমার রিপোর্ট ছিল, আমরা করেছি যে সিনেটটা তাদের দখলে চলে যাবে, সেই ধরনের একটা আলামত। এবং বারাক ওবামার মতো প্রেসিডেন্ট যখন প্রচন্ড জনপ্রিয়, পাহাড়প্রিয় জনপ্রিয়তা নিয়ে, তিনি এখনো, বারাক ওবামা সবচেয়ে ভালো বক্তৃতা দেন এখনো। মানুষ যুক্তরাষ্ট্রের মানুষ, সে বিশ্বাস করুক নাকি না করুক, বারাক ওবামা যখন কথা বলেন তার কথা শুনতে হয়। আপনি বিরোধী মতের লোক হলেও আপনি তার কথা গুরুত্বের সাথে শুনতে হয়। সেই বারাক ওবামা এবং বারাক ওবামার দ্বিতীয় দফা নির্বাচিত হওয়াটা এই দেশে কোনো বিষয়ই ছিল না, কিন্তু তাকে ব্যাক পেতে হয়েছে, অনেক ব্যাক পেতে হয়েছে। এবং না, আমি বলছি যে জরিপ কি সেই সময় এই ধরনের কোন দিয়েছিল যে সেইটা জরিপের চেয়ে আকাঙ্ক্ষিত জরিপের চেয়ে উনি কার্যত কম পেয়েছিলেন কিছুটা, তেমন বেশি না, যেহেতু জয় পরাজয়ের বেশি না, কিন্তু কাঙ্ক্ষিত জরিপটা আরো বেশি ছিল। এবার কেন জরিপ তাহলে সঠিক কথা বলছে? এবার জরিপ কেন সেটা, গত 2 নির্বাচন জনগণের যে মানসিক অবস্থা ছিল, এবারের নির্বাচন তা নয়। এটাই শাহাদুল আমাদের বোঝার বিষয়, যে আমরা অতীতের যে দুইটা নির্বাচন, আমরা অতীতের 4টা নির্বাচনে আমাদের সমসাময়িক লোকজন যে নির্বাচন দেখেছেন, এবারের নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। এবারে যুক্তরাষ্ট্রের যে মানুষজন যারা ডোনাল্ড ট্রাম্পের এই উন্মাদনার পেছনে ঐক্যবদ্ধ হয়েছে, তাদের মনের যে বিষয়টা, এই মনের বিষয়টা আজকে থেকে 12 বছর 14 বছর আগে ছিল। এরা যুক্তরাষ্ট্রের মোট ভোটের, বিশেষ করে ব্যাটল গ্রাউন্ড রাজ্যগুলোর মোট ভোটের কত শতাংশ এরা দখল করে আছে? আমি মনে করি যে যদি হিসাবটা দেখেন, আমি মনে করি অন্তত 40 ভাগ তাদের।
মানে একদম সাদা আমেরিকান, হ্যাঁ 40 ভাগ, 40 ভাগ। সেই ভোটও কি আসলে যথেষ্ট বলে মনে হয়? সেই ভোট যখন এই 40 ভাগের 80 ভাগ যখন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে, আর বাকিদের যখন 10 ভাগ ভোট দিতে যাবেন, বিভ্রান্তিটা এখানে কি সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা, মানে এটা একটা ভালো জিনিস। বিশেষ করে ডেমোক্র্যাট শিবিরে হিলারির জন্য অতটা এনথুজিয়াজম নাই, এবং অনেকেই মনে করছেন যে না, জরিপ যেহেতু আগে আছে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আমার আমার ভোট না মজা গেলেও আসে চলবে, না। হ্যাঁ। সেইটা আসলে বড় একটা ব্যবধান তৈরি করবে। আমরা চাইলে ইলেকশন নিয়ে আরো আলোচনা করতে পারি, কিন্তু আপনি যেহেতু সময় কম, আমরা একটু ঢাকা নিয়ে আলাপ করব, বাংলাদেশ নিয়ে আলাপ করব। আপনি যে সময় ঢাকায় ছিলেন সেখানে সে সময় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছিল। হ্যাঁ, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে বেরিয়ে আসলেন। গুঞ্জন আছে সৈয়দ আশরাফকে সম্ভবত রাষ্ট্রপতি করা হতে পারে আর 9 মাস পরে যে আব্দুল হামিদের স্থলে। কাউন্সিলকে কিভাবে দেখছেন? শাহাদ আলম, এটা নিয়ে আলোচনা করতে হয়, আপনারা আমরা করি। এটা কাউন্সিল, এগুলো বাংলাদেশের মানে এটা স্বাভাবিক ঘটনা। যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে আমরা এতক্ষণ আলাপ করেছি, এখন বাংলাদেশ নিয়ে বাংলাদেশ মানে আওয়ামী লীগ কিভাবে চালাবেন, এটা বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন জানেন যে এটা সভানেত্রী শেখ হাসিনা ঠিক করবেন। এখানে কাউন্সিল টাউন্সিল সব অর্নামেন্টাল। আমি আপনার বাসায় দাওয়াত করলাম যে আসেন, আপনি আমার ঘরটা এদিকে তৈরি করবো, শাহেদ আলম কি বলেন? আপনি বলবেন হ্যাঁ খোকন ভাই, এটা তো সুন্দর, ওই দিকটা উত্তর মুখে করেন। তো ওইখানে এটা কাউন্সিল কি? ওখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানে আবার আমরা গিয়ে আনুগত্য জানালাম যে আপনি দলীয় প্রেসিডেন্ট, এবং আপনি যা বলবেন তাই। হ্যাঁ, তিনি যা বলবেন তাই হবে, এবং তাই হয়েছে। এবং এটা আমি খারাপ করতে বলতেছি না, এটা আমরা মেনে নিয়েছি, আমরা এইভাবেই চাই। এবং এই চাওয়ার মানে এটা চাওয়া, উনি নেত্রী হাসলে আমরা হাসি, নেত্রী খুশি হলে আমরা খুশি, মানে এখানে তো আমাদের আনন্দ বেদনা উচ্ছ্বাসের কিছু নাই। আমরা ওই বলার খাতিরে বললাম। আমি বলছি যে আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক পদ নিয়ে যখন সৈয়দ আশরাফের চলে যাওয়া নিয়ে অনেকেই ব্যথিত আমরা দেখলাম। তো সেক্ষেত্রে ওবায়দুল কাদেরকে আপনার কি মনে হয় যে তিনি সঠিক পছন্দ নেত্রীর? যে কারণ উনি তো একসময় সাইড লাইনে ছিলেন। ওবায়দুল কাদের শুনে আমাদের সময় থেকে রাজনীতি, আপনি দেখছেন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন উনি, যে সময় মাহমুদুর রহমান মান্নার সাথে নির্বাচন হয়, উনি নির্বাচনে হেরেছেন। আমরা একসাথে অনেক দিন মানে অনেক কর্মসূচিতে যোগ দিয়েছি, কথা বলেছি। সে মানে আমাদের প্রজন্মের লোক, আমাদের আগের প্রজন্ম হলে তিনি আমাদের সাথে যোগাযোগ ছিল, সারা বাংলাদেশে চষে বেড়ানো মানুষ এবং অত্যন্ত বিশ্বস্ত লোক, মানে দলীয় সভানেত্রী শেখ হাসিনার। সেই বিশ্বস্ততার দিক থেকে প্রধানমন্ত্রী মানে বর্তমান প্রধানমন্ত্রী দলের নেত্রী শেখ হাসিনা এ ধরনের একজনকেই নিবেন। একাগর পরে তো সেই বিশ্বস্ততা কিছুটা হারিয়েছিলেন না? ওটা হারিয়েছিলেন, ওটা কিভাবে কি প্রশ্ন, ওখান থেকে ওই হারানোর মধ্য দিয়ে ওটা রিনিউ হয়েছে, ওটা প্রমাণ হয়েছে যে কি পরিমাণ তিনি হারতে পারেন। একটা পরীক্ষা দিয়ে শুনেন, একটা পরীক্ষা দিয়ে ওবায়দুল কাদের পাস করতে পেরেছেন, অন্যরা পারেন নাই, যেটা সুলতান মোহাম্মদ মনসুর পারেন নাই, তোফায়েল আহমদরা পারেন নাই। এই পারাটা ওবায়দুল কাদের পেরেছেন। এবং আমি মনে করি এটা আমরা অনেক আগে থেকেই জানি, যেহেতু ওই সময়ে যারা মানে সাক্ষাৎকার বিভিন্ন বিষয় প্রকাশিত হয়েছিল, এর মধ্যে একমাত্র ওবায়দুল কাদেরই মন্ত্রী হতে পেরেছিলেন। তার মানে কি ওই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে দলীয় প্রধানমন্ত্রীর আরো অতি কাছাকাছি তিনি এখন, এবং তার বিশ্বস্ততার জন্য তিনি পুরস্কৃত হয়েছেন, এবং তিনি খুশি, সারা বাংলাদেশের মানুষ খুশি। একজন লোক দাঁড়িয়ে বলতে পারবে সারা বাংলাদেশে আওয়ামী লীগ করে যে আমরা নেত্রীর এই সিদ্ধান্তে খুশি হয় নাই? আমার আপনার বলছে সামাজিক গণমাধ্যমে বলছে সে আওয়ামী লীগ করে নাকি? আপনি বলে আপনার আমার বলা কি হবে? আমার আওয়ামী লীগ আমি কিভাবে চালাবো আমি জানি। অনেকেই বলছে আপনার বলা কি হবে ভাইজান, আমার বলা কি হবে? আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগ করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজটা ঠিক করে নাই, একজন লোক বাইর করেন, আপনি বাংলাদেশে বলবে, তাহলে আপনার আমার বলা কি হবে? আপনি আমি বসে মানে বলে দেবো নাকি আওয়ামী লীগ কেমনে চলবে না চলবে? আপনার আমার খুশি তো কিছু আসে যায় না। তো আমরা অভিনন্দন, সবাই আওয়ামী লীগের লোকজন যখন খুশি, তাদের খুশিতে আমরা খুশি হয়ে তাদের অভিনন্দন জানাতে তো কোনো ক্ষতি নাই না। ওকে, তাহলে আমাদের আজকের অনুষ্ঠান থেকে শাহেদ আলম চলেন, আমরাও তাদেরকে অভিনন্দন জানাই।
দেশটা ভালো চলুক, ওনারা ভালো করুক। না, আমি আপনার সাথে অভিনন্দন জানাতে পারছি না, কারণ আমার মনে হয়েছে আওয়ামী লীগের গণতন্ত্র নেই এবং যেই চর্চা এই কাউন্সিল হলো এটা একটা ঘৃণ্য চর্চা, এবং এই চর্চা আওয়ামী লীগের কাছ থেকে নিশ্চয়ই আপনি স্রোতের মধ্য দিয়ে একটা দল চলবে এটা ঠিক না। কোথাও না কোথাও পরিবর্তন আসতে হবে, পরিবর্তনের ডাক দিতে হবে আমাদেরকেই। এবং আমরা বলতে চাই যে না, কাউন্সিলের অর্থ হচ্ছে কাউন্সিল তৃণমূল নেতারাই ঠিক করবেন দলের পরিচালনা পরিষদে কে আসবে। সুতরাং আপনি ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানাতে পারেন, আমি পারছি না, দুঃখিত। শাহাদ আলম, আপনার এই প্রত্যাশাকে আমি সাধুবাদ জানাই। আপনার এই প্রত্যাশাকে আমি শ্রদ্ধা করে, মানে শ্রদ্ধার সাথে দেখি। আপনার এই প্রত্যাশা যদি কোনোদিন বাস্তবে রূপ লাভ করে আমরা খুশি হব, কিন্তু আমার মনে হয় আমরা আরো বেশ কিছুদিন এভাবেই চলবো এবং আপনার মতো কিছু লোক, আমার মতো কিছু লোক আমরা প্রত্যাশা করেই যাব। তবে এই বিষয়টা আপনি উত্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইব্রাহিম চৌধুরী খোকন। বরাবরই আপনার সাথে আলোচনা বেশ উত্তেজনাপূর্ণ এবং গরম হয় এবং উপভোগ্য হয়। দর্শক, আপনারা নিশ্চয়ই ভালো লেগেছে ইব্রাহিম চৌধুরীর আলোচনা। আমরা বিদায় নিব। ওকে, ধন্যবাদ শাহেদ আপনাকে এবং আমাদের সাথে যারা শ্রোতা দর্শক ছিলেন তাদেরকে। আবার কোনো এক সময় বসবো, আবার কথা হবে। ধন্যবাদ। আমরা চাই যে এই সপ্তাহে নতুন নির্বাচনের আগে পরে আপনি নিয়মিত আমাদের সাথে অংশ নেবেন, এটুকু আমরা প্রত্যাশা করি। আমি ভাবছি কি তখন কি হবে পরিস্থিতি। থ্যাংক ইউ, ভালো থাকেন শাহেদ। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি প্রেস ভিউ থেকে।